হাত পা বাঁধা অবস্থায় অন্ধকার রুমে আটকে রাখা হয়েছে কয়েকটা ছেলেকে। তারা চিৎকার করে বলছে, আমাদের এখানে আটকে রেখেছেন কেন? ছেড়ে দিন, নয়তো ভালো হবে না বলে দিলাম। আমরা কে, আমরা চিনেন? আমি কে সেটা তোরা জানিস। আমি তোদের বাপরে, ভয় আমারে দেখাস না, ভয় এবার তোরা পাবে। কারো কথা শুনে ছেলেগুলো সামনে তাকায়, দেখতে পায় হুডি পরা এক ব্যক্তি ধীরে ধীরে ছেলেগুলোর কাছে আসে। হাতের কাছে থাকা একটা রড হাতে তুলে নেয়, সেটা দিয়ে সব কয়টা ছেলেকে বেধরম পেটাতে থাকে। ছেলেগুলো মারের চোটে কাতরাতে থাকে। আমরা কি আপনার কি ক্ষতি করেছি আমাদের মারছেন? আপনাকে তো আমরা চিনিও না। ক্ষতি তো করেছিস, অনেক বড় ক্ষতি করেছিস। আমার কলেজার চোখে জল এনেছিস। ভাইয়ের আদরের বোনকে বাজে কথা বলেছিস, এটাই তোদের অপরাধ। সকালে কলেজের সামনে একটা মেয়েকে কি বলছিলি মনে আছে? ছেলেগুলো ভয় পেয়ে যায় এবং অনুনয়ের সাথে বলে, আমরা না জেনে ভুল করেছি বস, আর এরকম হবে না, এবারের মতো মাফ করে দিন। বলে সামনে থাকা ব্যক্তির পা ধরতে হুমড়ি খেয়ে পড়ে। পা ঝাড়া দিয়ে সবগুলোকে ফেলে দেয়। কয়েকজন গার্ডকে বলে, এদের আর একটু সাহায্য কর, আত্মরা হলে রাস্তার পাশে ফেলে দিয়ে আসবি। গোডাউন থেকে বেরিয়ে হুডিটা খুলে ফেলে। উফ, এই গরমে হুডি পরে থাকা সম্ভব নয়। তোর মতো শান্ত ছেলের মধ্যে এত তেজ আছে, আগে জানতাম না। আমি শুধু ভাবতাম তুই মানুষের সেবা করতে পারিস। পেছনের ব্যক্তির কথায় হেসে উত্তর দেয়, ডাক্তাররা যেমন মানুষের সেবা করতে পারে তেমন আঘাত করতেও পারে। সে বোন হয় আমার, তার দিকে কেউ বাজে নজরে তাকালেও শেষ করে দিব। বা রোহান চৌধুরী, ডাক্তারের সাথে ভিলেনগিরি করলেও পারিস, বেশ ভালো পারবি। তোর হাসি বন্ধ কর, নয়তো তোরেও পেটাবো, তখন মজা বুঝবে। তবে ভুল বলিস নি, ডাক্তারের সাথে ভিলেনগিরি করব যখন কেউ আমার বোন আর মায়াবিনীর দিকে বাজে নজরে তাকাবে। সোহান ভ্রুকুচকে তাকায়, জিজ্ঞেস করে, এই মায়াবিনীটা আবার কে? মামা, প্রিয়া বললে নাকি? কই, আমাকে তো বলিসনি। আমি না তোর স্কুল লাইফের ফ্রেন্ড, সব তো, এটা তো বলিসনি। আছে কেউ একজন যার না চাইতেও ভালোবেসে ফেললাম, তার চোখের দিকে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেললাম, তার চাহনিতে নিজের জন্য ভালোবাসা দেখতে পাই। তার নামটাও প্রকাশিত থাক, যদি কখনো পাওয়ার সুযোগ হয় তবে বলবো। ভালোবাসলে পাবি না কেন? ভালোবাসার পথে শত বাধা থাকে, আর আমাদের সম্পর্কের মাঝে হাজারো বাধা। সেগুলো পেরোতে পারলে তাকে পাবো। ভালোবাসা সত্যি হলে হাজার বাধা পেরিয়ে তাকে কাছে আনবো, যদি সে আসতে চায়। তাকে যদি না পাই তাহলে দুঃখের অনলে পড়ব, আর পেলে তাকে নিয়ে সুখের সংসার করব। বাকিটা আল্লাহর ইচ্ছে। তবে ভালো যখন বেসেছি ছাড়বো না, নিজের জীবন দিয়ে হলেও তাকে পাওয়ার চেষ্টা করব। দোস্ত, তাহলে তোকে পেতে হলে তোকে বিদ্রোহী প্রেমিক হতে হবে। তাকে পেলে যদি বিদ্রোহী প্রেমিকও হতে হয় তাতে ক্ষতি কি? তার জন্য শুধু বিদ্রোহী প্রেমিক নয়, প্রেমের যুদ্ধের মাঠে জীবন কুরবান করে শহীদ হতেও রাজি। আচ্ছা বাবা, প্রেমিক পুরুষ এবার বাসায় যান। মিটিং শেষ করে সোজা এখানে এসেছিস, এখন বাসায় গিয়ে রেস্ট নেয়। আমিও চাই, আজকে যদি পলের সাথে দেখা করতে কলেজে না যেতাম তবে ছেলেগুলোর কথা শুনতে পেতাম না। রোহান পাশে থাকা সোহানকে বলে, পলির সাথে সম্পর্ক কত দূর? সম্পর্ক অনেকটা এগিয়ে গেছে। সে আমায় ভালোবাসে আর আমি তাকে। ভালোবাসলে বিয়ে করে নে, তোদের পথে তো কোনো বাধা নেই। আর মেয়েটাও ভালো, একদিন ওর মাকে নিয়ে চেম্বারে এসেছিল, আর একদিন রাস্তায় দেখা হয়েছিল। বড় ভাই হবে হিসেবে সম্মান করে। করব খুব শীঘ্রই। এখন চল বাসায় যাই। দুজনে গাড়িতে উঠে পড়ে। সোহানকে ওর বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসায় আসার সময় মির্জা বাড়ির সামনে দাঁড়িয়ে আসতে হয়। বাসার একটু দূরে গাড়ি দাঁড় করার মনে অদম্য ইচ্ছা জাগে মায়াবিনীকে এক নজর দেখার। গত 2 দিন হলো দেখেনি। ফোন লাগায় রাফিয়ার নম্বরে, প্রথমবার দেওয়াতেই ধরে ফেলে। ফোনের জন্য অপেক্ষা করে থাকো নাকি? একবার দিতেই ধরে ফেলো। যদি অপেক্ষা করতাম তাহলে কি ভালো হতো? স্পেশাল মানুষের জন্য অপেক্ষা করা মন্দ নয়। অপেক্ষায় প্রহর বড্ড যন্ত্রণা দেয়। এটা সামান্য অপেক্ষা। তবে যেদিন কাউকে খুব করে চেয়ে পাবেন না, সেই সেই যন্ত্রণাটা হবে পাহাড় সমান। বাহ, সুন্দর ডেফিনেশন। এখন এইসব কথা রাখো, একটু ব্যালকনিতে আসো। কেন? কেন? তোর নেই, তাড়াতাড়ি আসো।
রাফিয়া এক পা দুই পা করে ব্যালকনিতে যাচ্ছে, বুঝতে পারছে না কেন যেতে বলছে। ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই সুদূরে থাকা প্রেমিক পুরুষকে দেখতে পায়। মুখে ফুটে ওঠে চাঁদের হাসি। আপনি কখন আসলেন? এসেছি একটু আগেই, এখনো বাসায় যায়নি। কাউকে কথা দিয়েছিলাম দেখা করব আগের বারের মতো, সেই কথার খেলাপ করতে পারি না। আপনি বাসায় যান, বাসায় কেউ দেখতে পেলে সমস্যা হবে। ঠিক আছে যাচ্ছি, যে কাজে এসেছিলাম সেটা তো হয়েছে। কী কাজে? এক মায়াবিনীকে দেখার তৃষ্ণা জেগেছিল এই হৃদয়ে। মায়াবিনীর চোখের দিকে তাকিয়ে সেই তৃষ্ণা সময় সাপেক্ষে চলে গেল, কিন্তু কখন জানি আবার তৃষ্ণা এসে ভর করে। রোহান কথাটুকু বলে কল কাটল, গাড়ি নিয়ে চলে গেল বাসার পথে। এদিকে রাফিয়া ফোনটা বুকের মাঝে নিয়ে চোখ বন্ধ করে কিছু অনুভব করছে। মনে তার খুশির ঝলক। বুক থেকে ফোন সামনে এনে অন করতে প্রেমিক পুরুষের মুখটা ভেসে ওঠে। লক স্ক্রিনে তারই ছবি থাকে। রাতের আধার ফুরিয়ে সূর্যোদয় হলো, সূচনা হলো আবারও এক নতুন দিনের। কেউ ব্যস্ত পায়ে ছুটছে অফিসের কাজে, কেউ বা ছুটছে স্কুল কলেজে, আবার কারো জীবনে চলছে বেকারত্বের হতাশায় গলির মোড়ে দাঁড়িয়ে। জীবন বড়ই কঠিন, তার থেকেও বেশি কঠিন বেকারত্বে ভোগা ব্যক্তি, যার নিজেকে কথা শুনতে হয় দৈনন্দিন। একদিন সে ছেলেটারও বেকারত্ব ঘুচিয়ে যাবে, নিজেকে গড়ে তুলতে কর্মঠ। রিশাদ বাইক নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছে। রফিক মির্জা এখন সুস্থ হওয়ায় তিনি নিজেও অফিসে যাচ্ছেন। নিজের গাড়িতে করে যেতে বললেন, শুনল না সে, নিজের ইচ্ছে অনুযায়ী বাইক করে গেল। রফিক মির্জা মনে মনে ভাবে, রিশাদকে এবার ঠিক করতে এমন একজনকে আনতে হবে যে ওকে বেপরোয়া চলাফেরা আর মানুষের উপকারের ঝামেলা থেকে দূরে রাখবে। রুহি রিক্সা করে কলেজে যাচ্ছিল, হঠাৎ রিক্সার সামনে বাইক দাঁড়ানোর কারণে রিক্সা থেমে যায়। ঝুঁকে পড়তে নিলেই নিজেকে সামলে নেয়। রাগে গিচগিচ করতে করতে সামনের ব্যক্তিকে না দেখে কিছু বলতে নিলে সামনে তাকিয়ে রিশাদকে দেখে চুপ হয়ে যায়। রুহি রিক্সা থেকে নামে, ভাড়া দিয়ে রিক্সাওয়ালাকে যেতে বলে। রিশাদের পানে রাগী চোখে তাকায়। এভাবে আচমকা সামনে দাঁড়ালেন কেন? আর একটু হলে আমি পড়ে যেতাম। এমনভাবে দাঁড়ালেন মনে হলো কোনো গুন্ডা আসলো। পড়ে গেলে আমি ধরতাম, আর গুন্ডা মাস্তান সেসব তো তোর বাপ বলতো। এখন দেখি তুইও বলিস। বাহ, তাছাড়া কি বলবো? আর আপনি এসেছেন কেন? কাউকে দেখতে এসেছে, অভিমান ভাঙাতে এসছে। শত্রুর মেয়ের অভিমানে আপনার কি যায় আসে মিস্টার রিশাদ মির্জা? আমি তোর বড়, নাম ধরে বলছিস? সরি, বাট আপনার সাথে এরকম সম্পর্ক তো হওয়া উচিত, তাই না? কারণ আমি আপনার শত্রু। আমার কলেজে দেরি হচ্ছে, গেলাম। রাগের পাওয়ার বেড়ে গেছে, এদিকে আমার হার্টবিটও বেড়ে গেছে। কি করি? এর নিয়ে কিছু একটা করতে হবে যাতে তার রাগ অভিমান ভাঙে। রিশাদ অফিসে যাওয়ার জন্য বাইকে উঠে স্টার্ট দেয়, তখনই পেছন থেকে কেউ ডাক দেয়। ডাক শুনে বাইক থামায়। একটু দূরে দাঁড়িয়ে আছে এক মেয়ে, সম্পূর্ণ অচেনা এক মেয়ে। আগে কখনো দেখেছে বলে মনে পড়ছে না। তাহলে ডাক দেওয়ার কারণ কি? হয়তো কোনো বিপদে পড়তে পারে ভেবে এগিয়ে যায় সেদিকে। মেয়েটার কাছে যায়। কিছু হয়েছে বা কোনো দরকার ডাকলে যে? মেয়েটা আমতা আমতা করতে থাকে দেখে রিশাদ আশ্বাস দেয়, নির্ভয় বলো, তুমি আমার ছোট বোনের মতো। এই কথা শুনে মেয়েটার মুখে হাসির ঝলক দেখা গেল। হাতে ওড়না পেঁচিয়ে রাখা কোনটা ছেড়ে দেয়। ভাইয়া, আমি আকাশের খালাতো বোন হই। আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি। আকাশ ভাইয়ার ফোনে আপনার ছবি দেখেছি। তুমি আকাশের বোন সেটা আগে বলবে তো। তাইলে কি কোনো দরকার? জি, দরকারটা আপনার সাথে। আমি আসলে আকাশ ভাইয়াকে ভালোবাসি, কিন্তু উনি আমায় ভালোবাসতে চান না। আমার জন্য ওনার মনে বিন্দু পরিমাণ হলেও অনুভূতি আছে, কিন্তু উনি স্বীকার করতে রাজি নন। উনি দ্বিতীয়বার ভালোবাসতে ভয় পান। তার মনে হয় সে যাকে ভালোবেসে ধরে রাখতে পারেনি, জীবনে নাকি আর কাউকেই পারবেন না। তার লাইফ থেকে একজন চলে গেছে বলে সবাই চলে যাবে ভাবেন, কিন্তু এই ভাবনা তো ভুল। আপনি তো তার বেস্ট ফ্রেন্ড, আপনি একটু বোঝাবেন তাকে, সে যেন আমায় একটু ভালোবাসে। আগলে রাখার দায়িত্ব আমার। ভালোবাসা বেশি লাগবে না, অল্প হলেও চলবে। রিশাদ আশ্চর্য হয়ে তাকিয়ে আছে সামনে থাকা মেয়েটার দিকে।
বয়স কত হবে? এই হয়তো রাফিয়ার বয়স বা তার থেকে একটু ছোট হলেও হতে পারে, কিন্তু কথা ভালোবাসার কাঙাল সবাই। কারো মানুষের ভালোবাসা আবার কারো টাকার। তবে এটুকু মেয়ের মধ্যে ভালোবাসার মানুষের সব ভালোবাসা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। ঠিক আছে, আমি আকাশকে বুঝিয়ে বলবো। এক বোন তার ভাইয়ের কাছে কিছু চেয়েছে, না দিয়ে পারে? সামনের মেয়েটি হেসে কৃতজ্ঞতা জানায়। আমি এবার আসি ভাইয়া, ভালো থাকবেন। তোমার নামটা কি? আমার নাম মৌরি। মৌরি ফুলের সুবাস যেমন, দেখতে তেমন স্নিগ্ধ। আকাশের বুকেও একদিন সৌন্দর্য বাড়বে, ছড়িয়ে দিয়ে সুগন্ধ। কলেজ সবে ছুটি দিয়েছে। রুহি আর রাফিয়া হেঁটে কলেজ থেকে বাহির হয়ে আসছে। রুহির মুখে গম্ভীর ভাব, যেন মন খারাপে বাসা বেঁধেছে। কারণটা হলো রিশাতের সাথে সম্পর্কের অনিশ্চয়তা নিয়ে। সকালের আগের কারণ, সব সেদিনের বলা শত্রুর মেয়েকে বিয়ে করবে কে। যতই রাগ দেখায়, আমাকে তোরে বিয়ে করতে হবে, তবে রাগ ততদিন পর্যন্ত থাকবে যতদিন না মিস্টার রিশাদ মির্জা নিজে মুখে বলবে ভালোবাসি এবং তোমাকেই বিয়ে করব। অন্যদিকে রাফিয়ার মুখে হাসি, মন ফুরফুরে, কারণ আজকে রোহানের সাথে দেখা হবে, কথা হবে। দুজনের গন্তব্য বাসার দিকে। রুহি এক রিকশায় উঠে পড়ল, রাফিয়াকে আরেকটা রিকশা ডেকে উঠতে বলেছে। রাফিয়া পড়েছে মহা ঝামেলায়। ওর তো যাওয়া যাবে না, রোহান তো এখান থেকে নিয়ে যাবেন বলেছিলেন। এখন রুহিকে কি বলবে সে? সত্যিটা উনি বলতে নিষেধ করেছেন। কি করবে ভাবতেই বুদ্ধি পেল। রোহি তুই যা, আমি একটু পরে যাব। ভাইয়া কেবল মেসেজ দিল আমার নিতে আসবে। রুহি বাঁকা চোখে তাকায় একবার, ভাবে আমিও থেকে যে, তারপর ভাববে না ওনারে দেখার জন্য আর বেহায়াপনা করব না। সব সময় আমি কেন ভালোবাসবো? আমি কেন দেখতে ছুটে যাব? উনি ভালোবাসলে নিজে দেখতে ছুটে আসবেন, নিজেকে আমার কাছে আত্মসমর্পণ করবেন। সেই দিন আমিও নিজেকে ধরা দেব, আবারও শুরু করব বেহায়াপনা। অনেকে বলে, ভাবে মেয়ে মানুষের এত বেহায়াপনা করতে নেই, কিন্তু আমি যদি বলি ভালোবাসলে একটু বেহায়া হতে হয়, নয়তো ভালোবাসার মানুষকে পাওয়া যায় না। ভালোবেসে ছেলে মেয়ে উভয়ই, তবে সবসময় ছেলেদের বেহায়া হওয়া মানায়, মেয়েদের নয় কেন? মেয়েরা কি ভালোবাসে না? ভাবলাম বদলাতে হবে। ভালোবাসলে ছেলে মেয়ে দুজনকে একে অপরকে পাওয়ার জন্য বেহায়া হতে হলেও তাই হতে হবে। এখানে অবশ্যই দুজনের ভালোবাসা থাকা উচিত। আম্মা, আর কত সময় দাঁড় করিয়ে রাখবেন? আপনি যদি না যান তাইলে নামেন, আমি অন্য লোক ওঠাই। রিক্সাওয়ালার কথায় ধ্যান ভাঙে, সুপ্ত কণ্ঠে বলে, দুঃখিত চাচা, আপনি নিয়ে চলুন, আমি এই 10 টাকা ভাড়া বেশি দিয়ে দিব নে। রাফিয়া থাক, গেলাম। আর শোন, রাতে কল দিব, কিছু কথা আছে। রিক্সা ছেড়ে দিয়েছে, তারপরও চেঁচিয়ে বলা লাগবে, এই মেয়েটা এত বাচ্চামো করে। রাফিয়া কলেজ গেট থেকে একটু দূরে একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। সময়টা দুপুর হলেও অন্যদিনের মতো আজকে রোদ গরম কোনোটাই নেই। কালকে রাতে ভারী বর্ষণের কারণে প্রকৃতির তেজ নেচ দিয়ে শান্ত পরিবেশে মিলিয়েছে। আকাশটা একটু ভার ভার, হয়তো বিকেলে বা রাতে আবারও বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময়টা বেশ ভালো লাগে, ঝুম বৃষ্টিতে ভিজতে আনন্দ আর ঘুম। তবে বৃষ্টির পানিতে কাদার স্যাঁত স্যাঁত পথটা শুধু ভালো লাগে না। গাড়ির ব্রেক কষার শব্দেই রাফিয়া সামনের দিকে তাকায়। রোহন গাড়ি থেকে বাহির হয়ে আসে। গায়ের ড্রেস দেখে বোঝা যাচ্ছে হসপিটাল থেকে সোজা এসেছে। এই লুকে রোহনকে দেখে রাফিয়ার পলক পড়ছে না। সাদা ড্রেসে সবাইকে সুন্দর লাগে কিনা জানি না, তবে ওনাকে অসম্ভবই সুন্দর লাগছিল। রোহান সামনে এসে দাঁড়ায়, রাফিয়াকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চোখের সামনে তুড়ি বাজায়। রোহান বলে, আমায় দেখা শেষ? রাফিয়া লজ্জায় চোখ নামিয়ে নেয়। ছি, উনি কি ভাবছেন? আমি ওনার দিকে বেহার মতো তাকিয়েছিলাম, ভাবতেও কেমন লাগছে। কিন্তু এটা আমার কি বা দোষ? সে সুন্দর, তাই চোখ ফেরাতে পারি না। অন্য কারোর দিকে তো তাকাইনি। লজ্জা পেতে হবে না, আমাকে দেখতেই পারো, তবে অন্য কাউকে নয়। আজ রাস্তায় দাঁড়িয়ে দেখছো, কাল যেন রুমে পাশাপাশি বসে খুব নিকট থেকে আমাকে অনুভব করতে পারো, সেই সময়টা আনতে হবে। রাফিয়া চট করে প্রশ্ন করে, কালকেটা কবে হবে? সে কালকে যে নিকটে নেই, আছে বহুদূর। এইখানে দাঁড়িয়ে কথা বলা ঠিক হবে না, কেউ দেখতে পেলে সমস্যা হবে। আপনি ভয় পান? আমি ভয় পাই, তবে নিজেকে নিয়ে নয়, আমার মায়াবিনীর জন্য ভয় পাই। এবার চলো, আর কোনো কথা নয়। রোহন গাড়িতে বসে পড়ল। রাফিয়া এসে পড়ে সামনের সিটে বসে।
গাড়ি চলছে কিন্তু কথা নেই কারো মুখেই। গন্তব্য শেষ হলে কথা শুরু হবে এই ভেবে একজন অপেক্ষা করছে, অন্য অপেক্ষার প্রহর শেষ করে ভালোবাসি কথাটা শোনার আশায় আছে। রিশাদ ফোন করে আকাশকে ডাকে। আজকে একবার অফিসে আসিস তো? কেন, কিছু হয়েছে? হ্যাঁ, কিছু কথা আছে। আজ মনে হয় অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পারবো না, বাইরের কাজও হবে না, তাই তুই অফিসে আয়। ঠিক আছে, আসছি। কিন্তু আঙ্কেল যদি কিছু বলে? না মানে আঙ্কেল আমায় একটু কম পছন্দ করে, কারণটা তো জানিস। কিছু বলবে না, আমি আগেই বলেছি অফিস সামলাবো, সাথে বাইরে কাজ করব, যেখানে অন্যায় হবে রুখে দাঁড়াবো। সুইটি অফিসে এসেছে কিছুক্ষণ আগে। রিশাদ ওকে একটা ফাইল তৈরি করতে বসিয়ে দিয়েছে যাতে সামনে এসে মুড নষ্ট না করে। রিশাদ কেবিনে বসে ল্যাপটপে কাজ করছিল, তখনই আকাশ এসে ওর সামনের চেয়ারে বসে। বল, এখন কি বলবি? রিশাদ ল্যাপটপে কাজ করতে করতে না তাকিয়ে উত্তর দেয়, পড়ালেখা তো শেষ, আমার মতো কিছু করলি না, অন্তত আঙ্কেলের অফিসে বস আর বিয়েটা করে নে। আকাশ বাঁকা চোখে তাকিয়ে বলল, তোকে কি আমার আব্বু আম্মুর আত্মা ভর করেছে নাকি? আব্বু বলে তার অফিসে বসতে, আর আম্মু বলে বিয়ে করে বউ আনতে। ঠিকই বলেছে, বিয়েটা করে নে মৌরি, মেয়েটা খারাপ নয়, ভালোবাসলে ঠকবি না। আকাশ রিশাদের মুখে মৌরির নাম শুনে একটু চমকায়। এতে চমকানোর কিছু নেই, মেয়েটার সাথে কালকে আমার দেখা হয়েছিল, তখন সব বলেছে। মেয়েটা থেকে অনেক ভালোবাসে, তুই বাসলে সমস্যা কি? সবাই তো আর র্যাঙ্কের মতো হবে না। যতটা বুঝেছি মেয়েটা তোকে অনেক ভালোবাসে, জীবনে সঠিক মানুষ এলে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত। তাহলে কি করতে বলছিস? আমার যে দ্বিতীয়বার ভালোবাসতে ভয় লাগে, প্রথমবার কি হয়েছিল জানিস তো? আমি বলবো আঙ্কেল আন্টিকে বলেই বিয়ে করে নেবে, অতীত ভুলে তাকে ভালোবাসবে। আচ্ছা, চেষ্টা করব। এখন যাই, আম্মু বিকালে বাসায় যেতে বলেছে, কি জানি কাজ আছে। আকাশ বেরিয়ে গেল। রিশাদ কাজে মনোযোগ দিল। গাড়ি থেমে যায়। গন্তব্যে পৌঁছে গেছে আসতে প্রায় 1 ঘন্টা লাগলো। এখন সময় 3:10। রাফিয়া আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছে এটা আসলো কোথায়। সামনে তাকালে দেখতে পাচ্ছে গ্রামের কাঁচা রাস্তা, তার আশেপাশে মাটির বাড়ি রয়েছে। তার মানে এটা কোনো গ্রাম, তবে দূর থেকে খুব সুন্দর দেখাচ্ছে। রোহান রাফিয়ার কাছে আসে। চলো আজকে গ্রামটা ঘুরি। গ্রামের মেঠো পথে হাতে হাত রেখে হেঁটে চলেই। তুমি কি অনুমতি দিবে হাত ধরার? রোহান হাত এগিয়ে দেয়। রাফিয়া ধীরে ধীরে হাত এগিয়ে দেয়, মিলিত হয় দুটো হাতের বন্ধন। রাফিয়া একটু কেঁপে ওঠে, সাথে হৃদয়ে আনন্দের বন্যা। প্রথম হাত ধরার অনুভূতি হয়তো এটাই, কিছুটা ভয়, কিছুটা ভালোবাসা আর আনন্দ, সব কিছু সংমিশ্রণে তৈরি অনুভূতি। রোহান রাফিয়ার মুখপানে চায়, কি স্নিগ্ধ সেই মুখখানা, দেখতে তাকে থাকতে ইচ্ছে করে, তার মায়ায় নিজেকে বাঁধতে ইচ্ছা করে, তার কাছে নিজেকে সঁপে দিতে মন চায়। ভয় পেও না মায়াবিনী, এই যে প্রথম হাত ধরলাম, লাস্ট হাতটা আমার হাতে থাকবে, কথা দিলাম। রাফিয়া পাশে থাকা মানুষটার দিকে চায়, তার কথায় অপার শান্তি মেলে প্রাণের ডগায়। দুজন মানবী হাত ধরে হাঁটছে। গ্রামের সরু কাঁচা রাস্তার আশেপাশে মানুষজন তাদের কাজে ব্যস্ত, কেউ বা মাঠের কাজে, আবার কেউ বাসার কাজে। কয়েকটা ছোট ছোট ছেলে মেয়েরা রাস্তার পাশে একটা ফাঁকা জায়গায় খেলা করছে, তাদের মুখে স্নিগ্ধ হাসি। দূর থেকে রাফিয়া দেখছে। ছোটবেলাটা কত সুন্দর ছিল, তাই না? পৃথিবীর নিষ্ঠুরতা বুঝতাম না, দুঃখ কষ্টের সাথে পরিচিত ছিলাম না। তখন ছিল শুধু মায়ের কাছে খেলতে যাওয়ার বায়না, দুষ্টুমি করা, মাকে অকারণে জ্বালানো। সেসব দিনগুলো ভালোই ছিল। রোহান রাফিয়ার হাত ধরে পাশে থাকা বটগাছটার নিচের শেকড়ে বসে অতঃপর বলে, শৈশব রঙিন ছিল ঠিকই, আর জীবনে দুঃখ কষ্ট থাকবে, সেসবে ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত করে এগিয়ে যেতে হবে। উদাহরণস্বরূপ ধরো, তোমার আমার সম্পর্কে অনেক বাধা বিপত্তি আসবে, তাহলে কি আমায় ছেড়ে দিবে? রাফিয়া মাথা নাড়িয়ে উত্তর দেয়, কখনো না। তাহলে আমাদের ভালোবাসার জন্য লড়াই করতে হবে। ঠিক তেমনই জীবনে বেঁচে থাকতে হলে বহু লড়াই সংগ্রাম পেরিয়ে যেতে হবে, তবেই জীবন সুন্দর। এই যে আপনি বললেন আমাদের ভালোবাসা, কিন্তু আপনি তো মুখে কখনো বলেননি ভালোবাসেন। মায়াবিনী, ভালোবাসলে যে মুখে বলতে হবে সেরকম কোনো কথা আছে? অনুভবেও ভালোবাসা যায়। এই যে এখানে এসেছি, হাত ধরে কথা দিয়েছি শেষ পর্যন্ত এই হাত ধরে রাখবো, সেইগুলোকে মিথ্যা মনে হচ্ছে? ভালো না বাসলে কি এমনি বলতাম? ভালোবাসলে বারবার ভালোবাসি না বললেও একবার তো বলা যায়, আপনি তো সেটাও বলেননি। রোহান রাফিয়ার
হাত ছেড়ে দেয়। একটু নিকটে এসে চোখের দিকে তাকিয়ে বলে, ভীষণ ভালোবাসি তোমায় মায়াবিনী। পশ্চিম আকাশে সূর্যাস্ত যেমন চিরন্তন সত্য, ঠিক তোমার প্রতি আমার ভালোবাসা নিখুঁত সত্য। ভালোবাসার মানুষের মুখে ভালোবাসি শোনার মধ্যে এক অন্য রকম ভালো লাগা কাজ করে। রাফিয়ার মনে তেমন আজ হাজারো সুখ পায়রা ধরা দিয়েছে। তবে চিরস্থায়ী সুখ পায়রা বাধা থাকবে তো, পাবে তো সারা জীবনের জন্য সে মানুষটাকে। বিকেল পেরিয়ে যাচ্ছে, চলো বাসায় যাই, নয়তো তোমার সমস্যা হবে। এই যে বাসায় দেরিতে যাবে এই জন্য বকা দিবে না? দেরির কারণ জানতে চাইলে কি বলবে? আব্বু তো অফিসে, ভাইয়া থাকবে না নিশ্চিত। আম্মুকে বলবো রুহির সাথে এক জায়গায় গিয়েছিলাম। রুহির সাথে ঘোরো, তোমার আম্মু জেনে কিছু বলে না? না, কিছু বলে না, তবে আব্বুর কানে যেন না যায়, ওনার সামনে লুকিয়ে থাকতে বলে। রোহানের মনে পড়ে যায় মির্জা বাড়িতে কত স্মৃতি, কত গিয়েছে, ছোটোবেলায় কত খেলেছে থেকেছে সে রিশাদের সাথে। আর আজ সম্পর্কই নেই। কেন নেই? এই প্রশ্নের উত্তর আজও অস্পষ্ট। আবছা, এর উত্তর খুঁজতে হবে, জুড়তে হবে ভাঙা সম্পর্ক। সন্ধ্যা নামার আগে থেকে ঝুম বৃষ্টি নেমেছিল। একটু আগে বৃষ্টি ছাড়লো। এখন বাজে রাত 9টা। বৃষ্টি পড়ে এবং আগে রাতের সৌন্দর্য অসাধারণ। বৃষ্টির সোদা গন্ধ এবং আকাশের নীলচে ছায়া রাতকে এক নতুন রূপ দেয়। বৃষ্টির টপ টপ শব্দে যেন এক সুরেলা সঙ্গীত বাজে, যা মনকে শান্ত করে। চাঁদের আলো যখন ভিজে মাটিতে পড়ে তখন চারপাশে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়। জল জমে থাকা পুকুরে তারার প্রতিফলন দেখে মনে হয় প্রকৃতি যেন নিজেই রূপকথার জাদু বুনছে। এই রূপকথার জাদু দেখতে ব্যস্ত সহস্র মানুষ। কেউ জানালার পাশে বসে, কেউ বা বালকনি কিংবা ছাদের কিনারায় দাঁড়িয়ে উপভোগ করছে আর ভাবছে এই দৃশ্যে প্রিয় মানুষটার সঙ্গ হলে মন্দ হতো না, আলাপ হতো ভালোবাসার, বন্ধুত্বের। এই সময় বাতাসে তাজা অনুভূতি থাকে যা মনকে মুক্ত করে। অনেকেই এই সময় বসে ভাবতে ভালোবাসেন, কারণ বৃষ্টি আমাদের হৃদয়ে এক বিশেষ আবেগ তৈরি করে। রাতের এই বৃষ্টিমাখা সৌন্দর্য আমাদের আত্মায় এক গভীর শান্তি এনে দেয়। রুহি রাতে ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। বৃষ্টির পরের পরিবেশ এমনি শীতল, তার মধ্যে হালকা শীতল বাতাস। পরনে বাসায় ব্যবহৃত প্লাজো আর লং গেঞ্জি, এই জন্য গা শিউরে উঠেছে। চারিদিক অন্ধকার, সুদূরে রাস্তার ল্যাম্পপোস্টের আলো দেখা যাচ্ছে। আকাশে মেঘ জমে থাকার কারণে চাঁদের দেখা নেই। শূন্য আকাশ পানে তাকিয়ে আছে রুহি। মনে মনে বলছে, চাঁদবিহীন আকাশ যেমন শূন্য লাগে, তেমন আপনিবিহীন আমার বিষণ্ণ লাগে। হঠাৎ কিছু পড়ার শব্দে চমকে পিছনে তাকায়, কিন্তু অন্ধকারে কাউকে দেখতে পায় না। সামনে তাকাতেই মনে হলো পিছনে কেউ আছে। তৎক্ষণাৎ পেছনে ফিরে দেখে কেউ নেই। মনে হলো কেউ ছিল, তাকানোর আগে সরে গেল। মুখে ভূতের নাম আসছে। পরপর আবারও 2বার ঢিল ছোড়ার শব্দ হলো। এবার ভয়ে রুহির গা ঝিমঝিম করছে। এত রাতে আবার ভূত আসলো না তো? রাতে একা কখনো ছাদে আসা হয় না। আজকে আবহাওয়া দেখে আসলো। ভূতের কথা মনেও আসেনি, কিন্তু এখন কি হবে? ভূতের ভয়ে শরীর গামছে, নড়তেও পারছে না। ছাদের দরজা উপাসে ভয়ে ছাদ থেকে নেমে যেতেও পারছে না। অন্ধকারে কারো অবয়ব সামনে দাঁড়াতেই রুহি চিৎকার দেয়। সামনের মানুষটা মুখ চেপে ধরে আওয়াজ কেউ শুনতে না পেলেও রুহি ভয়ে অজ্ঞান হয়ে সামনের ব্যক্তির গায়ে ঢলে পড়ে। রুহিকে নিজের কোলে শুয়ে দিয়ে গাল থাবড়ে দিয়ে ডাকছে। এই রুহি, রুহি। কোনো রেসপন্স নেই। জ্ঞান হারিয়ে গেছে। মহা মুশকিলে পড়লাম তো, এখন জ্ঞান ফিরাবো কিভাবে? আশেপাশে তাকিয়ে দেখে ছাদের ওই পাশে পানির লাইন আছে ফুলের কাছে পানি দেওয়ার জন্য। রুহিকে ছাদের দেয়ালে হেলান দিয়ে রেখে পানি এনে ওর চোখে মুখে ছিটিয়ে দেয়। জ্ঞান ফিরে আসে, চোখ মেলে সামনে কেউ আছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না। ভূত মনে করে আবারও ভয় পেয়ে চিৎকার করতে নিলে ওর মুখ চেপে ধরে বলে, এই চুপ, আর একবার চিৎকার করলে ছাদ থেকে ফেলে দেব। পরিচিত কণ্ঠ শুনে রুহি দমিয়ে যায়। মুখ থেকে হাত সরিয়ে ফোনের লাইট অন করে। রুহির পরিচিত মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে। আপনি এখানে কেন? দূর থেকে দেখলাম ছাদে একটা পেতনির ছায়া দেখা যাচ্ছিল, তাই আমিও একটু ভূত হয়ে দেখাতে আসলাম। রুহি রাগী চোখে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, আপনি মজা নিতে এমন করছেন, আর আমি সত্যিই ভয় পেয়েছি। রিশাদ হাসে। এতে রুহির আরও রাগ বাড়ে। ইচ্ছে করছে গলা টিপে দেই। আমার গলা টিপে দিবি এত সাহস তোর আছে? রিশাদের কথায় রুহি হা হয়ে যায়। মনে মনে ভাবে, এই ব্যাটা বুঝতে পারলো কিভাবে?
আমি সবই বুঝতে পারছি। আর শোন, আমার গলা টিপে দেবে এমন সাহস তোর বাপের নেই। রুহি খানিকটা রেগে মেগেই বলে, সব সময় আব্বুকে নিয়ে বলবেন না, উনি আমার বাবা হন, ভুলে যাবেন না। আমার আব্বু খারাপ না, আর খারাপ কোনো কাজে জড়িতও না। ভুলে যায়নি, উনি কাজগুলো এমন করেন যে এসব বলতে বাধ্য হই। তার অবৈধ সব কাজে বাধা হয়ে দাঁড়ায় বলে আমায় দেখতে পারে না। আমার আব্বু খারাপ না, আর খারাপ কোনো কাজে জড়িতও না। খারাপ না, কিন্তু মানুষের কথা শুনে খারাপ হচ্ছে। অন্যের কান পড়া শুনে লোভের দিকে এগোচ্ছে। তোর ভাইকে তোর বাপের দিকে একটু দেখতে বলিস। শুধু নিচে মহান হলে তো হবে না, বাবাকে এমন করে যেন নয়তো সব ধ্বংস হয়ে যাবে। রুহি রিশাদের কথার মানে কিছু বুঝলো না, তাই শুধু তাকিয়ে আছে। এভাবে কি দেখছিস? আমি সুন্দর সেটা মানে, তাই বলে যেখানে সেখানে তাকিয়ে থাকবে? কথাগুলো রুহিকে রাগাতে বলে। রুহিও রেগে যায়। আপনি সুন্দর কে বলেছে? হা, দেখতে তো আসতো গুন্ডা টাইপ। আপনার থেকে আমি সুন্দর, কত ছেড়ে পেছনে ঘোরে। হুম হুম। রুহির কথায় রিশাদ ওর হাত টান দেয়, যার ফলস্বরূপ রুহি রিশাদের শরীরের সাথে ধাক্কা খায়। মাথা গিয়ে ঠেকে বুকে, নিজেকে সামলাতে চেপে ধরে রিশাদের শার্টের কলার। রুহির শরীর কাঁপছে, এত কাছে আসায় হাত পা অবশ হয়ে আসছে। এত কাঁপছিস কেন? একটু স্থির হ। বলে রুহিকে দুহাতে আগলে নিয়ে জড়িয়ে ধরে। রুহির কাঁপুনি কিছুটা কমে, শান্ত হয়ে লেপ্টে আছে রিশাদের বুকে। বুকের মাঝে ধুকধুক করছে, সাথে ভালোবাসা সংমিশ্রণ অনুভূতি। আমি গুন্ডা টাইপ যখন, তাহলে আমাকে ভালোবাসিস কেন? আপনি যেমনই হন, তবু আমি ভালোবাসি আর আপনাকেই বাসবো। তোর বাবা তো মানবে না, তার বিরুদ্ধে যেতে পারবে? এবার রুহি একটু থমকে যায়। কে উত্তর দেবে ভেবে পায় না। তাকে ভালোবাসে, আবার বাবাকেও ভালোবাসে। এত ভালো লাগবে না, তোর বাবার থেকে অনুমতি নিয়ে তারপর নিয়ে যাব। যদি না দেয় তখন আমার তোর বাপের ভাষায় বেয়াদবি করব। আর কি? আপনি আমায় ভালোবাসেন? কোনো সন্দেহ আছে? নেই, তবে শুনতে চাই আপনার মুখে। রিশাদ রুহিকে বুক থেকে সরিয়ে মুখোমুখি হয়ে ওর দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে, আই লাভ ইউ আ লট। রুহি নিজে বাকরুদ্ধ হয়ে গেছে, আবারও জড়িয়ে ধরে মানুষটাকে। চোখে খুশির ঝলক, মুখে হাসি। ভালোবাসার মানুষের মুখে ভালোবাসি শব্দটি শোনার অপেক্ষা সবসময় এক বিশেষ অনুভূতি তৈরি করে। এটি যেমন একটি স্বপ্নের মতো, তেমনি একটি প্রতিশ্রুতি। যখন সে মানুষটি তোমার দিকে তাকিয়ে সেই শব্দগুলো উচ্চারণ করে, তখন যেন সময় থমকে যায়। এই শব্দটি শোনার জন্য যে আগ্রহ, তা শুধুমাত্র একটু উক্তির জন্য নয়, বরং এটি একজন প্রিয় মানুষের হৃদয়ে গভীরতার প্রতি একটি আকাঙ্ক্ষা। প্রতি মুহূর্তে তাদের সাথে কাটানোর সময়ে, তাদের হাসিতে, চোখের তাকানোতে একটি আশা লুকিয়ে থাকে। ভালোবাসা শব্দটি বিশ্বাস এবং সম্পর্কের শক্তির প্রতীক। যখন সে শব্দটি আসে, তখন জীবন যেন নতুন এক রূপে বদলে যায়। প্রেমের এই অনুভূতি আমাদের কল্পনাকে ছুঁয়ে যায়, আমাদের হৃদয়ের গহীনে এক অদ্ভুত উষ্ণতা নিয়ে আসে। ভালোবাসার মানুষের মুখে সেই শব্দ শোনার জন্য অপেক্ষা সত্যি এক অসাধারণ যাত্রা। সে অপেক্ষার প্রহর শেষ হয়ে ভালোবাসি শুনতে পেল। প্রায় 5 মিনিট কেটে গেছে। রুহি এখনও রিশাদের বুকেই আছে। জড়িয়ে থাকা অবস্থায় রিশাদের অবাধ্য মনে এক অবাধ্য ইচ্ছে জাগে। রুহিকে বুক থেকে সরিয়ে মুখোমুখি হয়ে বলে, ক্যান আই কিস ইউ? রিশাদের কথায় রুহি লজ্জায় মাথা নিচু করে নেয়। মুখে নেই কোনো কথা। একটু পর রিশাদ হো হো করে হেসে ওঠে। রুহি ভ্রু কুঁচকে তাকায়। আমি মজা করে বললাম, তুই কি বলিস দেখার জন্য বলছি। রিশাদ মির্জা নিজেকে সামলাতে জানে। গভীরভাবে সেদিন ছুঁয়ে দিব, যেদিন তুই একান্ত আমার হবি। থাকবে না কোনো বাধা, সেদিনের অপেক্ষায় থাকব। কথা বলার মাঝে মনে হলো ছাদের দিকে কেউ আসে। কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে। রিশাদ তাড়াতাড়ি রুহিকে ছেড়ে দেয়, লুকিয়ে পড়ে ছাদে থাকা ফুলের টবের পিছনে। কিরে রুহি, তুই এত রাতে ছাদে কেন? রোহানের কথায় রুহি থতমত খেয়ে যায়। রুহি ঠুকে গেলে উত্তর দেয়, আসলে ভাইয়া, বৃষ্টির পর পরিবেশটা সুন্দর লাগছিল, এই জন্য আসছিলাম। সবই বুঝলাম, কিন্তু আসার সময় আমার মনে হলো কারো হাসির শব্দ শুনলাম। রে, এবার কি বলি? কই ভাইয়া, কে হাসবে? কই না তো। ও হ্যাঁ, আমি হাসছিলাম। মিথ্যা বলতে গিয়ে কথা গুলিয়ে গেছে।
রোহান সন্দেহের দৃষ্টিতে তাকায়। রুহি ভয় পেয়ে যায়, কিছু বুঝতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আজকাল কি ভূত প্রেতের সাথে হাসি তামসা করিস নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই করি, কারণ এই বাড়িতে হাসি তামাশা করার মতো কেউ নেই, তাই ভূতের সাথে করি। তুমি যদি একটা বউ আনতে, তবুও তো তার সাথে হাসি তামাশা করতাম। দাঁত বন্ধ করো, কি বিশ্রী লাগছে। কয়দিন ধরে ব্রাশ করিসনি বলতো? রোহানের কথায় রুহি রেগে যায়। ব্রাশ আমি প্রতিদিন করি, তুমি করো না? ডাক্তার রোহান চৌধুরী সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর বললি না একটা বউ আনতে, ভালো হতো। তোর বান্ধবী থাকলে বলিস বউ করে আনবো। রাফিয়া রাফিয়া আছে তো, ও খুব ভালো, কিন্তু সমস্যা একটাই, জানো তো, রশিদ মির্জার মেয়ে। সমস্যা কি? এমনও তো হতে পারে একদিন সব শত্রুতা শেষ হয়ে গেছে। রুহি মনে মনে বলে, এরকম হলে সবচেয়ে বেশি খুশি আমি হব। অনেক রাত হয়েছে, কি শুয়ে পড়ার এমন রাত বিরেতে যেন একা ছাদে আসতে না দেখে। ভাইয়ের কথা মতো রুহি ছাদ থেকে নেমে আসে, পিছু পিছু রোহানও নামে। রুহিকেও রুমে দিয়ে রোহান নিজেও আসে। নিজের রুমে এসে ফোন দেয় রাফিয়াকে। বিকেলে ওকে বাসায় ছেড়ে দিয়ে আবারও হসপিটালে যেতে হয়। একটু আগে হসপিটাল ঠেলে এসে রুহির রুমের পাশ দিয়ে যাওয়ার সময় রুমে কাউকে দেখতে না পেয়ে ছাদে এসেছিল। রাফিয়ার সাথে কথা বলার সুযোগ হয়নি। রাফিয়া ফোন ধরে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, তোমাকে নামিয়ে দিয়ে আবার হসপিটালে যেতে হয়, এই জন্য ফোন দিতে পারিনি। বাসায় আসার পর কোনো সমস্যা হয়নি তো? কেউ কিছু জিজ্ঞেস করেনি? না কোনো সমস্যা হয়নি আব্বু, না কোনো সমস্যা হয়নি। আব্বু তো অফিসে ছিল, ভাইয়া বাইরে কোথাও ছিল, আর আম্মু জিজ্ঞেস করেছিল এত দেরি হলো কেন। আপনার জন্য বানিয়ে বানিয়ে আম্মুকে মিথ্যে বলেছি। রুহির সাথে ঘুরতে গিয়েছিলাম, আম্মু বলেছে আর যেন এমন দেরি কখনো না হয়। রোহান নিঃশব্দে হাসে, অতঃপর বলে, মায়াবিনী, ভালোবাসলে একটু আধটু মিথ্যে বলতেই হয়। মানুষ তো বলে ভালোবাসলে নাকি কলঙ্কের দাগ গায়ে লাগাতে হয়, কথাটা কি সত্যি? কিছুটা সত্যি, তবে সবার ক্ষেত্রে না। সেই ভালোবাসায় কলঙ্কের দাগ লাগে যে ভালোবাসা ছেড়ে যায়। ভালোবেসে মানুষ জানাজানি হয়ে চলে যায়, সেই ভালোবাসায় কলঙ্কের দাগ লাগে। যদি ভালোবাসার পূর্ণতা দিতে জানি, তাহলে কখনো কলঙ্কের দাগ গায়ে লাগবে না। তুমি ভয় পেও না মায়াবিনী, তোমাকে আমি পবিত্র বন্ধনে জড়িয়ে নিজের কাছে নিয়ে আসবো। ভয় পাইনি, ভালোবাসলে ভয় ডর দূরে রাখতে হয়। বাহ, অনেক কিছু জানো দেখছি। জানতে হয় না, পরিস্থিতি আসলে সব আপনা আপনি মনে চলে আসে। অনেক রাত হলো, আপনি ঘুমান, কালকে আপনার হসপিটালে যেতে হবে তো। বউ বউ ফিল আসছে নাকি? বউদের মতো বলছো। আজ না হই, একদিন তো হবই। যে মায়াবিনী, তা হবেই, এবং খুব শীঘ্রই হবে। অনেক রাত হয়েছে, আজ ঘুমোই, কালকে কথা হবে। লাভ ইউ, গুড নাইট। বলেই রোহান কল কেটে দেয়। সময় সমুদ্রের স্রোতের মতো বয়ে চলে। সেই দিনের পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। রিশাদ ব্যস্ত ছিল অফিস নিয়ে। কয়েকদিনের মধ্যে নতুন একটা প্রজেক্ট শেষ করে বিদেশি ক্লায়েন্টদের সাথে ডিল করতে হবে। এই জন্য ব্যস্ততা আরও বেশি ছিল, বিধায় দেখা কিংবা কথা কোনোটাই হয়নি। রিশাদ আজকে স্বস্তির নিঃশ্বাস নেয়। টানা এক সপ্তাহ পর প্রজেক্টের কাজ আজ শেষ হলো। পরশু বিদেশি ক্লায়েন্টের সাথে ডিল ফাইনাল করতে মিটিং করতে হবে। নিজের রুমে বসেছিল রিশাদ, হাতে ছিল ল্যাপটপ। কাজ শেষ হওয়া মাত্র সাইডে রেখে দিল। ফোনের স্ক্রিনে টাইম দেখে সকাল 7টা বাজে। সেই ভোরবেলা উঠেছিল, এখন ফ্রেশ হতে হবে বলে বেড থেকে উঠতে গেলে নজর যায় বেডের পাশে থাকা টেবিলের ওপর ডজন কয়েক চুড়ি। কালকে একটা কাজে শপিং কমপ্লেক্সে যেতে হয়েছিল, সেখান থেকে আসার সময় হঠাৎ নজর পড়ে পাশের চুড়ির দোকানে। রং বেরঙের কাচের চুড়ি। কোথাও দেখেছিলাম মেয়েরা কাঁচের চুড়ি অনেক পছন্দ করে। তাছাড়া আমার প্রিয়সীকে বাহারি রঙের চুড়ি পরলে হাত দুটো ভরে যাবে, দেখতে লাগবে সুন্দর। রিশাদের সাথে সুইটি ছিল, ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, দাঁড়িয়ে গেলেন কেন স্যার? একটা কাজ আছে, আমি 5 মিনিট আসছি। বলে যায়। আমিও যাব। তুমি কি বলেছি না পিছু ডাকবে না? আর তোমাকে দরকার হলে নিচে আসতে বলতাম। বলেই হনহন করে চলে গেল সুইটি। রাগে হাতে থাকা টিস্যুটা ছুঁড়ে মারে, যেন টিস্যুর ওপর রাগ ছাড়লো। তোমার এত অ্যাটিটিউড খুব তাড়াতাড়ি ভেঙে দিব, তার ব্যবস্থা করতেছি মিস্টার রিশাদ মির্জা। রফিক মির্জার উপর আমার ভরসা নেই, উনি ছেলের কথার বিরুদ্ধে যেতে পারবেন না, আমাকেই কিছু করতে হবে। 5 মিনিটের মধ্যে রিশাদ চলে আসে।
হাতে ছিল একটা কসমেটিক প্যাকেট। সুইটি জিজ্ঞেস করে বসে, এটাতে কি আছে স্যার? চুরি আছে। কার জন্য? এবার রিশাদের চোখে মুখে বিরক্তি প্রকাশ করে। চুরি যখন নিশ্চয় কোনো মেয়ের জন্য, আর কার জন্য সেসব তোমার না জানলেও চলবে। রিশাদের কথায় সুইটি চুপ হয়ে যায়। মনে মনে ফোঁস করলেও উপরে হাসি মুখে থাকে। হ্যাঁ, তুমি রেডি হবে না? এখনো বসে আছো? রাফিয়ার কথায় চুরির দিক থেকে নজর সরিয়ে ওর দিকে তাকায়, জিজ্ঞেস করে, কি জন্য রেডি হব? ও মাই গড ভাইয়া, এই কথা ভুলে গেলে? রাফিয়ার কথায় রিশাদ বাঁকা চোখে তাকায়, আবার শুধায়, আজ কি কোনো স্পেশাল দিন নাকি যে ভুলে গেলাম? স্পেশাল দিন তো বটেই। আজকে না তোমার আমার সাথে কলেজে যাওয়ার কথা? কলেজে গিয়ে কি করব? তোমার কি স্মৃতিশক্তি চলে গেছে নাকি? সেদিন না বললাম রবিবারে মানে আজ আমাদের কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে স্টুডেন্টদের গার্জিয়ানদেরও ইনভাইট করা হয়েছে। ও হ্যাঁ, মনে পড়েছে। কাজের চাপে সব ভুলে যায়। বিয়ে করে নাও, বউ আনো, তাহলে সে মনে মনে করিয়ে নেবে। ভাবি হিসেবে পছন্দের কেউ থাকলে বলতে পারিস, আনবো। এই কথা শুনে রাফিয়া খুশিতে রুহির নাম বলে দেয়। ভাইয়া, রোহিত তো তোমায় পছন্দ করে, ওকে আনো না। আমার ওকে ভাবি হিসেবে অনেক পছন্দ। রিশাদ মিথ্যা রাগের ভান করে বলে, এক চর মারবো। ওই মেয়ের নাম নিবি না, বলেছি না ওর সাথে সম্পর্ক হবে। ওই মেয়ের মতো তুইও পাগল হলো নাকি? রিশাদের রাগে কথা শুনে রাফিয়া ভয় পেয়ে যায়। চোখে পানি চিকচিক করছে দেখে রিশাদ হেসে দেয়। রাফিয়ার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, মিথ্যে রাগ দেখালাম তোর রিয়াকশন দেখার জন্য, আর কথা দিলাম ওকে তোর ভাবি করে আনবো। রিশাদের কথা শুনে রাফিয়া খুশিতে ভাইকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ ভাইয়া, এই কথাটা রুহি শুনলেই সে খুশি হবে। ওকে বলতে হবে ভাইয়া রাজি। রুহি জানে, ওকে বলতে হবে না। রুহি জানে মানে কি? তুমি কি বলে দিছো ওকে? কয়েকদিন আগে বলেছে, তারপর প্রজেক্টের ব্যস্ততার জন্য কয়েকদিন থেকে কথা হয়নি। সবই বুঝলাম, উপরে উপরে রাগ দেখাও আবার তলে তলে ঠিকই প্রেম করছো, এদিকে আমিই জানি না। রিশাদ রাফিয়ার মাথায় গাঁটটা একটা মারে। তুই বেশি পাকনামি করিস না, নয়তো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। ভাবি আসুক, তার পরিচিত ভাই বা কাজিন থাকলে আমিও করে নেব। রিশাদ চোখ ছোট করে দেখে আছে। রাফিয়া আমতা করে বলে, আমি তো মজা করেই বললাম, ভাবির ভাই থাকলে বিয়েই হবে, বিয়াই হবে, একটু একটু মজা হবে। তুমি তুমি রেডি হয়ে আসো, কলেজে যাব। আব্বু আমাকে নিয়ে যা, আমার অফিস আছে। আব্বু তো অফিসে যাবে আর আম্মু যাবে না, তুমি চলো, রুহি থাকবে। তুমি বললে না ওর সাথে কয়েকদিন থেকে দেখা হয়নি, ওখানে গেলে দেখা হয়ে যাবে, কথাও হবে। রিশাদ 1 মিনিট ভেবে উত্তর দেয়, ঠিক আছে, তুই গিয়ে রেডি হ, আমি আসছি। এদিকে রুহি রোহানকে আগে থেকে বলে রেখেছে কলেজে যেতে। সে তো রাজি, রাফিয়া থাকবে বলে তখনই হ্যাঁ বলে দিয়েছে। 2 ভাই বোন হয়ে নিচে নেমে রুহিকে শাড়ি পরে দেখে মিজানুর চৌধুরী বলেন, মাশাআল্লাহ, আমার মেয়েকে পরীর মতো লাগছে। রুহিকে রাগাতে পেছন থেকে রোহান ফোরন কেটে বলে, পরি না, পেতনি লাগছে, একদম তেঁতুল গাছের পেতনি। রোহনের কথায় রুহি রাগ হয়ে ওকে মারত ছোট আর বলে, পেতনি আমাকে না, তোকে লাগছে, বুঝলে? পেতনি তো মেয়েরা হয়, ছেলেরা না। তাহলে তুমি পেতনা। হ্যাঁ, পেতনা আবার কি? ব্যাকরণ বুঝছো? ব্যাকরণের ভাষায় মেয়ে পেতনি হলে ছেলেরা পেতনা, হিসাব শেষ। না বোন, ব্যাকরণ বুঝি না। তোকে কোন স্যার ব্যাকরণ শুকাইছে তার নামটা বলিস, আমি শিখতে যাব। বলে হাসতে থাকে। এই তোরা দুজন থামবি? তোদের না দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। যাচ্ছিলাম তো আব্বু, কিন্তু তোমার ছেলে আমার মতো সুন্দর একটা মেয়েকে পেতনি বলে রাগ উঠিয়ে দিল। হয়েছে নে, তুই বিশ্ব সুন্দরী, এবার আয়। বলে রোহান বেরিয়ে গেল। ওর পিছু পিছু রুহিও চলল। রিশাদ রাফিয়ার জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ভাইয়া এসে গেছি, এবার চলো, আমাদের দেরি হয়ে গেলে রুহি নিশ্চয়ই আমাকে বকবে, এত দেরি করেছি। ও একবার ফোন দিয়েছিল, ভয়ে ধরিনি আমি। রিশাদ রাফিয়াকে শাড়ি পরা দেখে বলে, শাড়ি পরেছিস কেন? ওখানে কি বিয়ে বাড়ি? আমরা ক্লাসের সবাই শাড়ি পরবো, এটাই প্ল্যান করেছিলাম, তাই পরেছি। রিশাদ কিছু বলে না, গাড়িতে এসে বসে স্টার্ট দেয়। মনে মনে ভাবে রুহিও তাহলে শাড়ি পরবে। রুহি সে কখন কলেজে এসে পড়েছে, রাফিয়া আসছে না দেখে রাগে গিজগিজ করছে। মনে মনে শখানেক বকাও দিচ্ছে। কি রে, এভাবে মুখটা প্যাঁচার মতো করে আছিস কেন?
রাফিয়াটা এখনো আসছে না দেখে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। ও বলেছিল আমার আগে এসে দেখাবে, এদিকে আমি এসেছি সেই কখন, আর ওর কোনো পাত্তাই নেই। রুহির কথার মাঝে রাফিয়া দৌড়ে এসে রুহিকে জড়িয়ে ধরে। সরি আগেই সরি বলছি, ভাইকে নিয়ে আসতে দেরি হয়ে গেছে, রাগ করিস না, তোরে চুম্মা দিলাম, রাগ কমা। রুহি কয়েকটা কথা শোনাতে গিয়ে শোনায় না, মেয়েটার মায়া ভরা কথায় যে কেউ ভুলে যাবে। রুহির রাতও উড়ে হেসে ওঠে দুই বান্ধবী। রোহান পাশে দাঁড়িয়ে তার মায়াবিনীকে দেখতে ব্যস্ত। রাফিয়া এতক্ষণ রোহানকে খেয়াল করেনি, ওর দিকে চোখ পড়তে দেখে ওর দিকে তাকিয়ে আছে দেখে লজ্জা পেয়ে যায়। ভাইয়া এদিকে আসো। রুহি রাফিয়ার কথার পেছনে তাকায়, দেখে রিশাদ আসছে। গায়ে ব্ল্যাক শার্ট, চোখে সানগ্লাস পরেই অসম্ভব সুন্দর লাগছে। এমনিতে সুন্দর লাগে, তবে আজ ব্ল্যাক ড্রেস আপে যেন মনে হচ্ছে অন্যদিনের তুলনায় একটু বেশি সুন্দর লাগছে। দূর থেকে আসার সময় তখন থেকে রুহির দিকে তাকিয়েছিল। পিছনে ঘুরে থাকার কারণে প্রথমে মুখ দেখা যাচ্ছিল না, এখন তাকানোর জন্য রুহিকে শাড়িতে দেখে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। রিশাদ নজর যেন সরছেই না তার। পাশে রোহানকে দেখে মুখে কিছু বলে না, শুধু কিছু সময় তাকিয়ে থেকে চলে যায়। রাফিয়াকে বলে, অনেক মানুষজন, সাবধানে থাকিস, আমি পাশে আছি, কিছু দরকার হলে ডাক দিস। অনুষ্ঠান শুরু হয়েছে। কয়েকটা মেয়ে লাল সবুজের শাড়ি পরে দেশাত্মবোধক গানে নাচছে। সবাই নাচ দেখতে ব্যস্ত হলেও রিশাদ রেগে তাকিয়ে আছে রুহির দিকে। তাকিয়ে থাকা ছেলেগুলোর উপর কি বাজে নজরে তাকাচ্ছে। পাশের একজন তো বলে উঠল, মামার সামনের সবুজ শাড়ি পরা মেয়েটাকে যা লাগছে না, কি বলবো। এসব কথা শুনে রিশাদের রাগ বাড়তে থাকে। অনেক মানুষ থাকার কারণে সিন ক্রিয়েট করতে চায় না। রুহি আর রাফিয়া মন দিয়ে নাচ দেখছিল, তখনই 10 বছরের একটা বাচ্চা মেয়ে এসে বলে, আপু, তোমাকে একটা ভাইয়া ডাকছে। কোন ভাইয়া? তা তো জানি না আপু, তবে বলল তোমাকে ডেকে দিতে। রুহি ভাবলো রোহান ডাকছে হয়তো, এই জন্য উঠে আসে। সাথে রাফিয়া আসতে চাইলে বলে, তুই থাক, আমি শুনে আসছি, ভাইয়া ডাকছে হয়তো কোনো কারণে। বলেই রুহি একা চলে আসে। বাচ্চাটার কথা অনুযায়ী ক্লাসরুমের দিকে এসেছে, কিন্তু আশেপাশে কোথাও ভাইয়াকে দেখতে পাচ্ছে না। কেউ নেই ভেবে আসতে গেলে কেউ হাত টান দেয়। রুহি ভয় পেয়ে যায়, কেউ হতে পারে, অন্য কেউ ভেবে ভয়ে হাত পা কাঁপছে। চোখের সামনে রিশাদের মুখ দেখে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, ভুলে যায় সব ভয়। সামনের মানুষটার সাথে থাকলে মরতেও ভয় পাবে না কখনো। শাড়ি পরে এসছে কেন? সবাই এসেছে তাই এসেছি, আর এটা আমাদের প্ল্যান ছিল শাড়ি পরবো। কেন, শাড়িতে ভালো লাগছে না? সবাই পরলে তোকে পড়তে হবে না। শাড়ির সামলাতে পারো না? শাড়ির আঁচল ছড়ে কি পেট দেখা যাচ্ছিল? সবাই কিরকম বাজে দৃষ্টিতে তাকিয়েছিল, সেদিকে খেয়াল আছে? তারা যে দেখে বাজে কথা বলছিল, সেগুলো শুনলে ভালো লাগবে। সরি, আমার উচিত ছিল ভালো করে শাড়ি পরা, আর কখনো এমন হবে না। জানো, তোমার উপর আমার কারো নজর সহ্য হয় না। আমি চাই না কেউ তোমার দিকে বাজে নজরে থাকাক, কেউ তোমায় বাজে কথা বলুক। এমনিতে তোমাকে অসম্ভব সুন্দর লাগে, শাড়ি পরে লাগছে আরো বেশ। তোমার এই রূপে মাতাল করে পাগল বানাবে শেষমেশ। রুহি লজ্জায় মুখ লুকায়। মেয়েরা প্রশংসা পেলে খুশি হয়, সাথে লজ্জাও পায়। রিশাদ আবারও বলে, তোমার অভাবে হৃদয় আমার হয় ঝাড়খাড়, এই মন শুধু পেতে চায় তোমার এই ছোঁয়া বারবার। মির্জা বাড়িতে খাবার টেবিলে বসে রশিদ মির্জা খেতে ব্যস্ত। একপাশে রিশাদ আর একপাশে রাফিয়া খাচ্ছে। খাওয়া শেষে রশিদ মির্জা উঠে যেতে নিলে রিশাদ পিছু রাখে। আব্বু, তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা বলো? আমি কয়েকদিন চাচুর সাথে কথা বলেছি, ওনাকে দেশে আসতে বলেছে। এতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই? রশিদ মির্জা গম্ভীর মুখে জবাব দেয়, সে কি আসতে রাজি হয়েছে? রাজি না থাকলে কিন্তু আমি জোর করে রাজি করিয়েছি। এ মাসের মধ্যে নিয়ে আসবো। 12 বছর হতে চলল চাচু দেশে নেই, এবার তো আসা উচিত। তুমিও কখনো তাকে আসতে পারোনি, তাই আমি ওনাকে যে করেই হোক নিয়ে আসবো। আমি কাউকে যেতে বলেছিলাম না, তাই আসতেও বলবো না। সে মির্জা বাড়ির ছেলে, এ বাড়িতে তার অধিকার আছে, চাইলে আসতে পারে। কথাগুলো বলে রশিদ মির্জা উঠে চলে যায়। রাশেদা মির্জা হাসি মুখে এগিয়ে আসেন, রিশাদকে জিজ্ঞেস করে, সত্যি কি রাইসুল দেশে আসবে? আসবে আম্মু, চাচু আসবে, তাকে আসতে হবে, কারণ অনেক কিছু জানার বাকি। তোমরা তো বলবে না? শেষের কথাগুলো মনে মনে বলল, যা রাশেদা মির্জা শুনতে পেল না। রিশাদ একটা দামি রেস্টুরেন্টে বসে আছে। এখন বাজে দুপুর 2টো।
রিশাদের আজকে বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, সেটা মাত্র শেষ হলো। ওনারা মিটিং সেরে খাওয়া দাওয়া করে চলে গেলেন। আর রিশাদ বসে আছে, সাথে আছে সুইটি। অপলক তাকিয়ে আছে রিশাদের দিকে, কিন্তু ওর সেদিকে খেয়াল নেই। সুইটি, আমার ফোনটা কোথায়? এই তো স্যার আমার কাছে। রিশাদ ফোনটা হাতে নিতেই দেখে আকাশের মিস কল উঠে আছে 11 বার। রিশাদ মনে মনে ভাবে, কোনো দরকার ছাড়া আকাশ তো এতবার কল দেবে না, কারো কিছু হয়নি তো আবার। এই ভেবে মনে ভয় শঙ্কা নিয়ে আকাশকে কল করে। প্রথমবার দিলে ধরে না, পরপর 3 বার দিয়ে ধরে। হ্যাঁ বল, এতক্ষণে ধরলি তাহলে? জানিস তো আজকে মিটিং ছিল, কিন্তু এতবার কল দিয়েছিস, কারো কিছু হয়েছে? মহা ঝামেলা হয়েছে। আমি এখন সিটি হসপিটালে আছি, তুই তাড়াতাড়ি আয়, এখন এত কিছু বলার সময় নেই। বাসায় কারো কিছু হয়েছে বা তোর কিছু হয়েছে? আমার কিছু হয়নি, তোর বাসায় কিছু হয়নি, তুই আয়। পাশে কান্নাকাটির জন্য কথাটুকু শুনতে পায় না। রিশাদের মনে শঙ্কা বাড়তে থাকে, অস্থির হয়ে পড়ে এই ভেবে বাসায় কারো কিছু হয়েছে হয়তো। রিশাদ তাড়াতাড়ি করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে, গাড়িতে বসে। পিছনে সুইটি দৌড়ে আসে, জিজ্ঞেস করে, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন আমাকে রেখে? আমি কিন্তু একা যেতে পারবো না, এই রোদে এসে ছাড়া গাড়িতে যাওয়া সম্ভব নয়। এই ব্যথার হিসেবও খুব শিগগিরই নেব রিশাদ মির্জা, নয়তো এই সুইটি তোমার পিছনে পড়ে থাকার মেয়ে। এই মুহূর্তে সুইটির ন্যাকামো কথায় রাগ উঠলেও কিছু বলতে পারছে না, কারণ ওর কাছে সময় নেই। সুইটির হাতে 500 টাকা দিয়ে বলল, এটা দিয়ে বাসায় যাও, আমার কাজ আছে, নয়তো ন্যাকামোর জবাব দিবার। বলে গাড়ি নিয়ে চলে যায়। সুইটি ক্ষিপ্ত হয়ে রাস্তায় পড়ে থাকা প্লাস্টিকের বোতলটাকে লাথি মারে, কিন্তু বোতলে না লেগে তার পায়ে আঘাত পায়। হ্যাঙ্গিয়ে দেওয়ার কিছুই নেই, আমি রিশাদকে পাওয়ার জন্য সব করতে রাজি আছি। ওকে নিজের করে নিব, সাথে রাজত্বও করবো মির্জা বাড়িতে। না বলেই মুখে শয়তানি হাসি দেয়। রিশাদ ছুটে হসপিটালে এসে পৌঁছাতে তাড়াতাড়ি করে নেমে ভিতরে যায়। সেখানে গিয়ে আকাশকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, তাহলে কার কি হয়েছে? বাবলু এখন ঠিক আছে? এত অস্থির হয়ে আছিস কেন? ফোনে তো বললাম বাসায় কারো কিছু হয়নি। এই কথা শুনে রিশাদ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। তাহলে কার কি হয়েছে? আমাদের পশ্চিম পাড়ায় বেল্লায় চাচা আছে না, ওনার ছেলে বাবলু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ডাক্তারের কাছে আনলে জানতে পারি ওর শরীরে ড্রাগসের প্রভাব ফেলেছে। বাবলু এখন ঠিক আছে? এত ছোট বয়সে ড্রাগসের নেশা পড়লো কিভাবে? সে সবেমাত্র ক্লাস 10-এ পড়ে, সে ড্রাগস পেল কোথায়? অবস্থা তেমন ভালো না। বাবলুর এক সহপাঠীর থেকে খোঁজ নিয়ে জানতে পারি সে নাকি প্রায় চেয়ারম্যানের লোক কসরতদের সাথে চৌধুরী গোডাউনের দিকে যেতে দেখেছে। গোডাউনে তো বন্ধ থাকে, তাহলে ওদিকে যায় কেন? কিছু ভাবতেই রিশাদের অঙ্ক মিলে যায়। আকাশকে বলে, তুই কিছু বুঝতে পারছিস? বুঝতে পেরেছি, কিন্তু মিজানুর চৌধুরী মনে হয় এসবের কিছু জানেন না, সবকিছু দেখাশোনা তো খোরশেদ করে। উনি নিজেও বুঝতে পারে না কাছের মানুষ সেচে কত ক্ষতি করছেন। তবে আমার একটা চৌধুরী বাড়িতে যাওয়া দরকার, তার আগে গোডাউনে যেতে হবে, সাথে পুলিশকে নিতে হবে। তুই যাবি নাকি এখানে থাকবি? তুই বরং থাক, আমি একাই যাই। বলে রিশাদ বাহির হয়ে গেল। রিশাদের এক পরিচিত বন্ধু ছিল সোহেল, যে পুলিশে চাকরি করে। তাকে ফোন দেয়, আসতে বলে মিজানুর চৌধুরীর বন্ধ গোডাউনে। 10 মিনিটের মধ্যে সেখানে পৌঁছায়। কিন্তু গেটে তালা লাগানো, আমরা ভিতরে যাব কিভাবে? রিশাদ আশেপাশে তাকিয়ে একটা ইট পায়, সেটা দিয়ে তালা ভেঙে ভিতরে যায়। দুজনে গিয়ে দেখে পুরো অন্ধকার। ফোনের লাইট অন করে চারিদিকে খুঁজে ড্রামের ভিতর ছোট এক বক্সে পায় অনেকগুলো ড্রাগস। সোহেল সেগুলো হাতে নেয়। মিজানুর চৌধুরীকে তো ভালো মনে করতাম, তিনি চেয়ারম্যান হয়েও সমাজ নষ্ট করতে ড্রাগসের ব্যবসা করেন। এটা কল্পনাতীত ছিল। মিজানুর চৌধুরী এসব হয়তো জানে না, সবকিছু ওনার বিশ্বাসের সুযোগ নিয়ে করছে। এখন কি করব? এইসব নিয়ে মিজানুর চৌধুরী বাড়ি যাব, ওনার সাথে কথা বলি আগে। মিজানুর চৌধুরী বিকেলে ড্রয়িং রুমে বসেছিলেন, পাশে বসে আছে রুহি। তখন কলিং বেল বেজে ওঠে। রুজিনা বেগম রান্নাঘর থেকে রুহিকে চিল্লিয়ে বলে দরজা খুলে দিতে। রুহি সবে কার্টুন দেখতে বসেছিল, এখন দরজা খুলতে বলে বিরক্তই হয়। মিজানুর চৌধুরী বলেন, একটু দেখ তো কে আসলো, দেখে আবার দেখিস। রুহি বিরক্তি নিয়ে দরজা খুলে দেয়। সামনে রিশাদকে দেখে চমকে ওঠে, সাথে অবাকও হয়। মনে মনে ভাবে, উনি তো আমাদের বাড়িতে আসার নয়, তাহলে আসলো কেন? আর পাশে উনি বা কে? ম্যাম, আপনার বাবা আছে? থাকলে একটু কথা ছিল। আমরা কি ভিতরে যেতে পারি? মিজানুর চৌধুরী রুহিকে বলেন,
কে এসেছে? রুহি ভয়ে রিশাদের নাম নিতে পারছে না। উনি এসেছেন মানে কোনো ঝামেলা আছে আব্বুর সাথে। আব্বু তোমার সাথে দেখা করতে এসেছে, কি যেন কথা আছে। ভেতরে আসতে বল। রুহি দরজা ছেড়ে দাঁড়ায়। রিশাদ এক পলক তাকিয়েছিল, তারপর বাসার ভিতরে যায়। মিজানুর চৌধুরী সোহেলকে চেনেন, এখানকার পুলিশ অফিসার, কিন্তু তার পাশে রিশাদকে দেখে চোখ মুখের পরিবর্তন দেখা যায়। তুমি এখানে আমার বাড়িতে কেন? আবার কি গন্ডগোল করতে এসেছো? বলো সব। আরে চেয়ারম্যান সাহেব, আগে বসতে বলুন। শত্রুর ছেলে বলে কি বসতে বলবেন না? মানুষ তো তার শত্রুকেও আপ্যায়ন করায়। আর তাছাড়া আমি গন্ডগোল করতে আসিনি, এসেছি একটা কথা বলতে। সোহেলের দিকে তাকিয়ে বলে। সোহেল সব খুলে বলে গোডাউনে পাওয়া সব ড্রাগসগুলো দেখায়। মিজানুর চৌধুরীর মাথায় আকাশ ভেঙে পড়ে। বিশ্বাস করেন, আমি এসবের কিচ্ছু জানি না। কে করেছে এসব তাও জানি না। আপনার গোডাউন আপনি বা আপনার লোকেরা ছাড়া কে করবে? তাছাড়া ছেলেটার অবস্থা ভালো না, কিছু হলে আপনাকে থানায় নিয়ে যেতে পারি। পুলিশ অফিসার, আমি কিচ্ছু জানি না। নিশ্চয়ই আমাকে কেউ ফাঁসাতে চায়। আমার শত্রুর তো অভাব নেই। কথাটা বলার সময় রেশাদের দিকে তাকিয়ে বলেছিলেন, চেয়ারম্যান সাহেব আমাকে কি বোঝাতে চাচ্ছেন? তাহলে বলবো ভুল ভাবছেন। আবার যাই করি, মানুষের ক্ষতি করবে এমন শিক্ষা আমার বাবা মা দেয়নি। আপনার শত্রু আশেপাশেই থাকে, কিন্তু আপনি চিনতে পারেন না। আমার পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু তুমি, আর তোমার বাবা আর কেউ না। আপনার বিশ্বস্ত লোক খোরশেদকে একটু নজরও রাখেন। কে কখন পিছন থেকে ছুড়ে মারে কে বলতে পারে। রুহি পাশে দাঁড়িয়ে সব শুনছে কিন্তু কিছুই বুঝতে পারছে না। সবাই তোমাদের মতো হয় না। সবচেয়ে বড় শত্রু কে সেটা পরে জানা যাবে। তার আগে একটা কথা বলে নেই, ছেলেটার কিছু হলে আপনার গোডাউনে আগুন চলবে। এ কথা বলে রিশাদ বেরিয়ে যায়, সাথে সোহেলও যায়। এই কথা শুনে মিজানুর চৌধুরী ক্ষিপ্ত হয়ে যায়, আবারও বেয়াদব ছেলে বলে আখ্যায়িত করে। রুহি তখন থেকে সব কিছুই শুনলো, যা বুঝতে পারলো বড় কোনো ঝামেলা হতে চলেছে। রিশাদ আর যাই করুক কারো ক্ষতি করবে না। আর আব্বু ড্রাগসের বিষয়ে জড়িত নেই, এইটুকু বিশ্বাস আছে। তাহলে এসব করছে কে? আব্বুকে মিথ্যার দায় থেকে বাঁচাতে হবে। ভাইয়ার সাথে কথা বলে ওনার সাথে কথা বলতে হবে, আর বাহির করতে হবে কে সে। রাত প্রায় 1টা বাজে। মানুষ ঘুমিয়ে পড়েছে, চারিদিক নিস্তব্ধতা ভর করে আছে। রাতের অন্ধকারে দাউ দাউ করে আগুন জ্বলছে। চেয়ারম্যানের গোডাউনে আগুন জ্বলার কারণে আশপাশ আলোকিত হয়ে ওঠে। পোড়া গন্ধে আশেপাশের মানুষ জেগে যায়। আগুন লাগানোর খবর পৌঁছে যায় মিজানুর চৌধুরীর কাছে। তৎক্ষণাৎ রোহানকে নিয়ে বেরিয়ে পড়ে। রুহি আসতে চাইলেও রাতের জন্য নিয়ে আসেনি, কিছু সময়ের মধ্যে এসে উপস্থিত হয়। গোডাউনের কাছে এসে দেখে আগুন জ্বলছে। পানি দিয়ে এত আগুন নেভানো সম্ভব নয়। রোহান ফায়ার সার্ভিস ফোন করে আসতে বলে। 20 মিনিটের মধ্যে তারা এসে আগুন নেভায়। চেয়ারম্যান ক্ষান্ত হয় আর ভাবে ভাগ্যিস গোডাউনটার আশেপাশে কোনো বাড়ি নেই, নয়তো পুড়ে যেত শত ঘর বাড়ি। খোরশেদ মিজানুর চৌধুরীর পাশে এসে দাঁড়ায়। মিজানুর চৌধুরীকে বলে, গোডাউনে আগুন লাগলো কি হবে? বুঝতে পারছি না কে করতে পারে এই কাজ। আপনাকে আব্বু সন্ধ্যায় বাসায় আসতে বলেছিল, আসেননি কেন? আপনার উপর সব দায়িত্ব ছিল, এখন এর চাবি আপনার কাছে ছিল। তাহলে রোহান ও খোরশেদকে মিজানুর চৌধুরী হাত নাড়িয়ে থামতে বলে। চোখের ইশারায় বোঝায় আশেপাশে অনেক মানুষ আছে। আমি যা ভাবার এবং যা বোঝার বুঝেছি। আজকে অনেক রাত হয়েছে, এসব নিয়ে কালকে সকালে কথা হবে। আর শোনো খোরশেদ, তুমি কালকে সকালে আমার সাথে দেখা করবে, বাসায় আসবে, কিছু বোঝাপড়া আছে। মিজানুর চৌধুরী আর রোহান ওখান থেকে চলে আসে। তখনই খোরশেদ কাউকে কল দেয়। হ্যাঁ বলো, ওদিকের কি খবর? খবর ভালো, সবকিছু তোমার প্ল্যানিং মাফিকই চলছে, শুধু একটু টেনশন হচ্ছে। কালকে চেয়ারম্যান যেতে বলেছে গোডাউনে। ড্রাগস কোথা থেকে এলো জিজ্ঞেস করলে কি বলবো? আমি যেরকম বলবো ঠিক সেই রকম করবে। আজকের আগুন লাগার দোষ গিয়ে পড়বে ওই রিশাদ মির্জার উপর। তুমি শুধু আমার কথাগুলো ভালোভাবে চেয়ারম্যানের মাথায় ঢুকিয়ে দিবে। ওকে, যেমনভাবে হয় করব, কিন্তু রোহানকে নিয়ে একটু চিন্তা হচ্ছে। ব্যাটার রক্ত গরম, একটু আগে তেজ দেখাচ্ছিল। চিন্তা করো না, আমার কথা মতো কাজ করো। চেয়ারম্যানের মাথায় বুদ্ধি কম, যা বলবে তাই বুঝবে। রোহানকে কথার মাঝে রেখো না। বলি কল কেটে দেয় আগন্তুকের মুখে হাসি রেখা। বলে ওঠে, চৌধুরী আর মির্জা পরিবারের শত্রুতা আরো বাড়বে। এতে লাভ হবে আমার রাজকন্যা, পাবো সাথে রাজত্ব।
রিশাদ মির্জার চ্যাপ্টার ক্লোজ করে দিব খুব শীঘ্রই। আমি আসছি। রাতের আধার কাটিয়ে দিনের আলো ফুটে সকাল হয়। রিশাদ ঘুম থেকে উঠতেই আকাশের ফোন আসে। খবর পাই চেয়ারম্যানের গোডাউনে কেউ আগুন লাগিয়েছিল, পুরো গোডাউন পুরো ছাড়খাড় হয়ে গেছে। তাদের লোকমুখে শোনা যাচ্ছে চেয়ারম্যান নাকি তাদের সন্দেহ করছে। রিশাদের কপালে চিন্তার ছাপ। সে আকাশকে জিজ্ঞেস করে, সারিজুল চাচার ছেলে এখন কেমন আছে? এখন কিছুটা সুস্থ আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পর বেরোচ্ছি, তুই স্কুল মাঠে আয়। সকাল সকাল মিজানুর চৌধুরী বাড়ি এসে উপস্থিত হয় খোরশেদের। মিজানুর চৌধুরী বসতে বলেন, তারপর জিজ্ঞেস করেন, গোডাউনে ড্রাগস এলো কিভাবে? আমি এইসব ব্যাপারে কিছু জানি না, আমি তো গোডাউনে যাই না। রোহান আজকে আবারও ক্ষিপ্ত স্বরে বলে, আপনি না জানলে কে জানবেন? গোডাউনের চাবি শুধুমাত্র বাসায় আর আপনার কাছে আছে। আমরা গোডাউনে ড্রাগস রেখে আসিনি নিশ্চয়ই। খোরশেদ ভয় পেলেও সাহস আনে রাতের প্ল্যান অনুযায়ী কথাগুলো বলতে থাকে। চেয়ারম্যান সাহেব, আপনি তো আমায় বিশ্বাস করেন। আর সেদিন বললাম না গোডাউনে চাবিটা হারিয়ে গেছে, আর একটা চাবি নিয়ে গেলাম। মিজানুর চৌধুরী মাথা নাড়ায়। রোহান জিজ্ঞেস করে, তাহলে এসব করলো কে? আমাদের ক্ষতি করে কার লাভ? মিজানুর চৌধুরী উঠে দাঁড়ায়। রোহানের দিকে তাকিয়ে বলে, আমি জানি কে করেছে এসব। রোহান জিজ্ঞাসু দৃষ্টিতে বাবার দিকে চায়। জিজ্ঞেস করে, কে সে? আমাদের ক্ষতি একমাত্র মির্জা পরিবার চায়। রশিদ মির্জা ও তার বেয়াদব ছেলে রিশাদ। সে আমাকে কালকে রাতে হুমকি দিয়ে গেছিল, ছেলেটার কিছু হলে গোডাউনে আগুন লাগিয়ে দেবে। তাহলে বুঝতে পারছো, ওই করেছে এইসব। রোহান থমকায়, সাথে রুহি অবাক চোখে যায়। অতঃপর রাতে রিশাদের বলা কথাগুলো মনে পড়ে। সত্যি তো এমন বলেছিল। রোহান রুহির কাছে আসে, জিজ্ঞেস করে, কালকে তো বললি ষড়যন্ত্র চলছে, কিন্তু রিশাদ গোডাউনে আগুন দিতে চেয়েছে, এটা কি সত্যি? রুহি মাথা নাড়ায়, যার অর্থ সত্যি। রোহান বিশ্বাস করতে না চাইলে বিশ্বাস করতে হয়। মুখে বলে, রিশাদ এমনটা করতে পারলো? ভাইয়া হয়তো ভুল বুঝাবুঝি হচ্ছে, অন্য কেউ এসব করতে পারে। আব্বুর সাথে রিশাদের শত্রুতা, ওর সাথে মিলে না ছাড়া কাউকে দেখছি না, তবু বিশ্বাস করতাম না। কিন্তু রিশাদ কালকে নিচে বলেছে আগুন জ্বালিয়ে দিবে, তাই বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। রিশাদ, আকাশ ও আরও কয়েকজন ছেলে স্কুল মাঠে উপস্থিত হয়। তখনই ফোন আসে সোহেলের। ফোন ধরতে বলে, রিশাদ কোথায় আছো? চৌধুরী বাড়িতে আসো তো, একটু দরকার আছে। গোডাউনে আগুন লাগার বিষয়ে ওনার বক্তব্য শুনতে চাই। তবে উনি ফোনে তোমাকে সন্দেহ করে বলেছেন, এজন্য একটু ঝামেলা হতে পারে। ঠিক আছে, আমি 10 মিনিটে আসছি, আপনি অপেক্ষা করুন। চৌধুরী বাড়ির বাগানে দাঁড়িয়ে আছেন মিজানুর চৌধুরী। সাথে আছে ওনার লোকজন ও কয়েকজন পুলিশ। 10 মিনিটের মধ্যে রিশাদ ও আকাশ উপস্থিত হয়। পুলিশ রিশাদকে বলে, চেয়ারম্যান সাহেবের বক্তব্য, তুমি ওনার গোডাউনে আগুন লাগিয়েছো, এটা কি সত্যি? রিশাদের শক্ত জবাব, আমি আগুন লাগাইনি। ইনফ্যাক্ট আমি আগুন লাগার বিষয়ে জানতাম না। সকালে আকাশ ফোন করে বলল, তারপর জানতে পারলাম। মিজানুর চৌধুরী রেগে যান। রিশাদের শার্টের কলার ধরে বলে, শত্রুর ছেলে তুই ছাড়া কে করবে? তুই তো কালকে বলছিলি আগুন লাগিয়ে দিবি, এখন মিথ্যা বলছিস। রিশাদের কলার ছাড়তে পুলিশরা ওদের কাছে যায়। রুহি এতক্ষণ ব্যালকনি থেকে দেখলেও অবস্থা খারাপ দেখে দৌড়ে নিচে নামতে আসে। রোহান এগিয়ে যায় কলার ছাড়াতে। মিজানুর চৌধুরী শক্ত হাতে কলার ধরে আছে। রিশাদ হাত লাগায়নি, কিন্তু যখনই হাত দিয়ে কলার ছাড়তে যাবে তার আগে কেউ পেছন থেকে ধাক্কা মারে। মাটিতে পড়ে যায় মিজানুর চৌধুরী। সেই সময় আসে রুহি, দেখতে পায় বাবা পড়ে আছে। দৌড়ে এসে বাবাকে তোলে। সবাই মনে করে রিশাদের ধাক্কাতে পড়ে গেছে। রোহান রেগে গিয়ে রিশাদের কলার ধরে বলে, তুই এতটা খারাপ জানতাম না। আব্বুর সাথে তোর শত্রুতা থাকতে পারে, তাই বলে বাবার বয়সে মানুষকে ধোকা দিয়ে ফেলে দিবি? আকাশ এসে রোহানকে ছাড়িয়ে নিয়ে যায়। মিজানুর চৌধুরীকে বাসার ভেতরে নিয়ে যায়। রুহির চোখে ছিল পানি, সাথে ছিল ঘৃণা। যাওয়ার আগে একটা কথা বলে গেছে, আপনি এতটা খারাপ জানতাম না। কতটা বিশ্বাস করতাম আপনাকে, ভাবতাম আর যাই হোক আর যাই করেন মানুষকে সম্মান করতে জানেন, মানুষের ক্ষতি করতে জানেন না। কিন্তু আজকে সব ভুল প্রমাণিত হলো। আপনি আমার বাবাকে ধাক্কা দিয়েছেন, তার শাস্তি পাবেন। এতদিন ভালোবাসতাম, আজকে থেকে আপনার জন্য থাকবে শুধু ঘৃণা। কথাগুলো বলে কান্না করতে করতে দৌড়ে চলে গেল বাসায়। রিশাদ এখনও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আকাশ এসে কাঁধে হাত রাখে।
তুই ওনাকে ধাক্কা দিসনি, এটা বললি না কেন? বললেও কি বিশ্বাস করবে না, কারণ সবাই দেখেছে ধাক্কা দিয়েছে, কিন্তু আমি না, আমার পেছন থেকে কেউ দিয়েছে, সেটা কেউ দেখেনি, তাই চুপ ছিলাম। রুহি যে ভুল বুঝলো, দূরে সরে যাবে ভালোবাসলে, বদলে ঘৃণা করবে। ঘৃণা করতে দে, সময় আসুক সব ঘৃণা মুছে যাবে। বড় খেলা চলছে, আর পেছন থেকে চাল চালছে অন্য কেউ, সেটা খুঁজে বাহির করতে হবে।